Dear learners, Assalamu alaikum. Welcome to all of you in another new lesson. Today I am going to teach you one of the most critical and confusing topics of English grammar, that is finite and non-finite verb. এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব এটা তো খুব সহজ একটা বিষয়, এটাকে আপনি ক্রিটিক্যাল অ্যান্ড কনফিউজিং বিষয় বললেন কেন? এটা বলছি এই জন্য আমি একটা এক্সাম্পল দেই, দেন আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন আমি বললাম আই অ্যাম কিলিং এ বার্ড, আমি একটি পাখি হত্যা করছি। ওকে, তাহলে এই যে এখানে দুইটা ভার্ব আছে, একটা অ্যাম অক্সিলারি ভার্ব আর একটা কিলিং প্রিন্সিপাল ভার্ব। এখন প্রশ্ন হলো এখানে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা? এখানে কি অ্যাম ফাইনাইট ভার্ব নাকি কিলিং ফাইনাইট ভার্ব নাকি দুইটাই মিলেই ফাইনাইট ভার্ব নাকি একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট? এটা নিয়ে আমাদের বাংলাদেশের প্রচলিত গ্রামার বইগুলোতে যে ধরনের ব্যাখ্যা দেওয়া আছে, ফরেন রাইটারদের গ্রামারের মধ্যে সে ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা পাওয়া যায়, ভিন্ন মত পাওয়া যায়। সো এই বিষয় নিয়ে অনেক প্রচলিত ভুল বাংলাদেশে আছে। ওকে, তো আজকের লেকচারে আমি সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বাট ওয়ান রিকোয়েস্ট, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ টু ওয়াচ দ্য ভিডিও ভেরি অ্যাটেন্টিভলি টিল দ্য লাস্ট মোমেন্ট। আমি কথা দিচ্ছি আজকের লেকচারে আপনি অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন। সো get ready, stay connected, I am coming back soon. So dear learners, আমরা আলোচনা করছিলাম ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব নিয়ে। সো পৃথিবীতে যতগুলো ভার্ব রয়েছে সমস্ত ভার্বকে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব, একটার নাম নন ফাইনাইট ভার্ব। ওকে, বাংলায় যেটাকে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া বলে। এখন পৃথিবীতে ফাইনাইট ভার্বের সংখ্যা অনেক, কিন্তু নন ফাইনাইট ভার্ব হচ্ছে লিমিটেড। তাহলে আমরা যদি নন ফাইনাইট ভার্ব কোনগুলো সেগুলো আগে চিনতে পারি, ওই নন ফাইনাইট ভার্ব ছাড়া পৃথিবীর সমস্ত ভার্বই ফাইনাইট ভার্ব হবে। ওকে, এই জন্য সর্বপ্রথম আমি নন ফাইনাইট ভার্বের ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। সো লেটস গো টু দ্য লেকচার। দেখেন আমি এখানে লিখেছি নন ফাইনাইট ভার্ব। ওকে, সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, আমরা এটা জানি। একটার নাম হচ্ছে ইনফিনিটিভ, একটার নাম হলো পার্টিসিপাল, একটার নাম হলো জিরান। এই নন ফাইনাইট ভার্বের তিনটা প্রকার। ওকে, এখন ইনফিনিটিভটা কীরকম? হ্যাঁ, ইনফিনিটিভ হচ্ছে যে ভার্বের আগে একটা টু থাকবে, টু থাকার পর ভার্বের এক নাম্বার ফর্ম হবে, সেটাই হচ্ছে একটা ইনফিনিটিভ। ওকে, তাহলে টু ডু, টু ইট, টু ফিনিশ এগুলো ইনফিনিটিভ। কেমন? কারণ এই ভার্বের শুরুতে একটা টু রয়েছে, তাহলে টু প্লাস বি ওয়ান হলে সেটা ইনফিনিটিভ। এখন এই টু প্লাস ভার্ব পৃথিবীর যদি কোনো একটা সেন্টেন্সে আপনি দেখেন, চোখ বন্ধ করে বলে দিবেন সেটা একটা নন ফাইনাইট ভার্ব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আপনাকে যদি প্রশ্ন করে এটা নন ফাইনাইট ভার্বের কোন প্রকার, তখন আপনি বলবেন এটা নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ। ওকে, তাহলে এক নাম্বার বিষয় গেল। আমরা নন ফাইনাইট ভার্ব কীভাবে চিনব? যেই ভার্বের আগে একটা টু থাকবে সেই ভার্বটা কিয়ামত পর্যন্ত নন ফাইনাইট ভার্ব হবে এবং সেটা হবে নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ। এক নাম্বার বিষয়টা আমি আলোচনা করলাম, ইনফিনিটিভটা। সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিরান। হ্যাঁ, এই জিরানটা দেখেন, এই জিরানটা কি বলছে? যে ভার্বের শেষে একটা আইএনজি থাকবে, ভার্ব প্লাস আইএনজি হলে সেটাই হচ্ছে আসলে একটা জিরান। হ্যাঁ, তাহলে আপনি যদি কোথাও ডুইং, ইটিং, ফিনিশিং, কামিং এভাবে যদি ভার্ব প্লাস আইএনজি দেখেন, তাহলে কোনো একটা ভার্বের শেষে যদি আইএনজি থাকে, চোখ বন্ধ করে বলে দিবেন সেটা একটা নন ফাইনাইট ভার্ব। এখন আপনাকে যদি প্রশ্ন করে সেটা কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, সেই বিতর্ক পড়ে। বাট এটা যে নন ফাইনাইট ভার্ব এই ব্যাপারে আমরা একমত। তাহলে যেই ভার্বের শেষে আইএনজি থাকবে সেই ভার্বটা একটা নন ফাইনাইট ভার্ব। সেটা জিরানও হতে পারে আবার প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। কখন জিরান হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটার উপর আমার অলরেডি 3টা ভিডিও আছে। আজকে আমি সেই আলোচনায় যাব না। আজকে আমার আলোচনা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, নট প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান। ওকে, এই
জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল অর্থ দিয়ে কিভাবে গ্রামার দিয়ে এইভাবে আমার 3টা ভিডিও অলরেডি আছে, হ্যাঁ। সো আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। মূল কথাটা হলো যে ভার্বের শেষে একটা আইএনজি থাকবে সেটাই একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা 2টা সিম্বল পেলাম, যে ভার্বের আগে টু থাকবে সেটা নন ফাইনাইট ভার্ব, যে ভার্বের শেষে আইএনজি থাকবে সেটাও নন ফাইনাইট ভার্ব, 2টা গেল, হ্যাঁ। এখন আসেন এই যে 3 নাম্বার যেটা, সেটা হলো পার্টিসিপল। সেই পার্টিসিপল আবার 3 প্রকার। একটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটার নাম হলো পাস্ট পার্টিসিপল, আরেকটার নাম হলো পারফেক্ট পার্টিসিপল। ওকে, এই 3টা হলো পার্টিসিপলের প্রকার। ওকে, তাহলে আমরা জিরানও আলোচনা করে ফেলছি, এখন আমরা আলোচনা করছি পার্টিসিপল নিয়ে, হ্যাঁ। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে চিনবেন? তাহলে প্রেজেন্ট পার্টিসিপলও একই, যে ভার্বের শেষে আইএনজি থাকবে সেই ভার্বটা একটা নন ফাইনাইট ভার্ব। এখন আপনাকে যদি প্রশ্ন করে এটা কি নন ফাইনাইট ভার্বের কোন প্রকার, তখন সেটা জিরানও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, এই বিতর্ক পড়ে, হ্যাঁ। এই যে জিরানের শেষে আইএনজি থাকে, প্রেজেন্ট পার্টিসিপলের শেষে আইএনজি থাকে, কিন্তু যে ভার্বের শেষে আইএনজি থাকুক সেটা জিরান হোক আর প্রেজেন্ট পার্টিসিপল হোক, যেটাই হোক সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, কারণ এগুলো নন ফাইনাইট ভার্বের প্রকার। সো এটা যে নন ফাইনাইট ভার্ব এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, হয় সেটা জিরান হবে না হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, ঠিক আছে। এখন আমরা আসি যে প্রেজেন্ট পার্টিসিপলও আমরা বুঝলাম ভার্বের শেষে আইএনজি থাকবে, এবার আসেন পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল অর্থাৎ যে ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এই যে দেখেন, ডান B3, ইটেন B3, ফিনিশড B3, অর্থাৎ যেখানে একটা B3 থাকবে, কেমন B3 ভার্বের 3 নাম্বার ফর্ম, পৃথিবীর যেখানেই দেখবেন চোখ বন্ধ করে বলে দিবেন সেটা একটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ভার্বের 3 নাম্বার ফর্ম ডান, ইটেন, ফিনিশড, ব্রট, এভাবে ভার্বের টেকেন, এভাবে ভার্বের 3 নাম্বার ফর্ম পৃথিবীর যেখানেই দেখবেন চোখ বন্ধ করে বলে দিবেন সেটা একটা নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো সেটা নন ফাইনাইট ভার্বের কোন প্রকার, তখন হবে সেটা নন ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখি আর অন্য যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট মানে যেখানে একটা হ্যাভ থাকে, হ্যাভ। তাহলে যদি কোনো একটা বাক্যে, কোনো একটা সেন্টেন্সে আপনি হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3, এই যে হ্যাভিং ডান, এই যে হ্যাভিং প্লাস B3, হ্যাভিং ইটেন, হ্যাভিং ফিনিশড, এরকম হ্যাভিংয়ের পর যদি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, আগে একটা হ্যাভিং থাকতে হবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম থাকতে হবে। হ্যাভিং ডান, হ্যাভিং ইটেন, হ্যাভিং ফিনিশড, এভাবে যদি হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, সেই ভার্বটা কিয়ামত পর্যন্ত নন ফাইনাইট ভার্ব হবে। এখন প্রশ্ন হলো সেটা নন ফাইনাইট ভার্বের কোন প্রকার, সেটা নন ফাইনাইট ভার্বের পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হবে। এখন আমরা মূল কথায় আসি। আমরা মূল কথা পেলাম 4টা সিম্বল, টোটাল 4টা সিম্বল। যদি কোনো একটা ভার্বের শুরুতে টু থাকে সেটা নন ফাইনাইট ভার্ব, যদি কোনো একটা ভার্বের শেষে আইএনজি থাকে সেটা একটা নন ফাইনাইট ভার্ব, যদি কোনো একটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয় সেটা নন ফাইনাইট ভার্ব, যদি কোনো একটা ভার্বে হ্যাভিং প্লাস B3 থাকে সেটাও একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে টোটাল 4টা সিম্বল। এগুলো কিন্তু এইগুলো প্রকার, কিন্তু সিম্বল হলো 4টা। যে ভার্বের আগে টু থাকবে, যে ভার্বের শেষে আইএনজি থাকবে 2টা, আর যে ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, যে ভার্বটা হ্যাভিং প্লাস B3 হবে, এই 4টা সিম্বল যদি কোনো একটা ভার্বের মধ্যে থাকে, কোনো একটা সেন্টেন্সে থাকে, তাহলে সেগুলো অলওয়েজ নন ফাইনাইট ভার্ব হবে। এর বাহিরের পৃথিবীর সমস্ত ভার্ব ফাইনাইট ভার্ব, এর বাহিরের পৃথিবীর সমস্ত ভার্ব ফাইনাইট ভার্ব হবে। ওকে, তাহলে এই 4টা সিম্বল আমাদেরকে একটু মনে রাখতে হবে। এতক্ষণ ধরে যেটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে আজকের বেসমেন্ট, ফাউন্ডেশন, অর্থাৎ ফাইনাইট নন ফাইনাইট ভার্বের ফাউন্ডেশন হচ্ছে এই জিনিসটাই। ওকে, এখন আমরা আস্তে আস্তে ডিপ আলোচনার দিকে যাব, কোথায় আমাদের ফাইনাইট নন ফাইনাইট ভার্ব চিনতে গিয়ে প্রবলেম হয়, সেই সকল বিষয়ের দিকে আমরা এখন ধাবিত হব আস্তে আস্তে। এখন এই জিনিসটাই ফাউন্ডেশন, এটাই মূল, এটা আপনাকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখি যে এখন হচ্ছে আমি ডিফিকাল্ট আলোচনাটা শুরু করব আর কি। সো দেখেন, আমি লিখেছি ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। একটু মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ বিষয়গুলো একটু জটিলতার দিকে যাবে, তো এই জন্য
সো প্রথমে দেখেন আমরা জানি ভার্বের কিছু ফর্ম রয়েছে, হ্যাঁ। ভার্বের প্রথম যে ফর্ম তাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম বা সিম্পল ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম। আমরা এটাকে আমাদের বোঝানোর ক্ষেত্রে আমরা বলে থাকি এটা হচ্ছে ভার্বের B1, এটা হচ্ছে ভার্বের B1, এটা হচ্ছে ভার্বের B1। আর এটাকে আমরা বলি B2, ভার্বের 2 নাম্বার ফর্ম। এটাকে আমরা বলি B3। ওকে ওকে, তাহলে এটা হলো প্রেজেন্ট ফর্ম। আসলে B1 বলতে তো কোনো ভার্বের প্রকার নেই, এটা আমরা বোঝানোর জন্য বলি, কিন্তু আসলে এটার মানে প্রপার নেম, গ্রামাটিক্যাল নেম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। B3 যেটা বলি আমরা সেটা হচ্ছে আসলে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এরপরে আরেকটা ভার্ব আছে তোমার, সরি এটা B3 না, এটা আইএনজি ফর্ম, সরি এটা আইএনজি ফর্ম, এটা ভার্বের আইএনজি ফর্ম বলি আমরা যেটাকে, কিন্তু আসলে ভার্বের আইএনজি ফর্ম বলতে তো কোনো ফর্ম নেই, আছে হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এই আইএনজি ফর্মটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর এই B3টাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ওকে, B3টাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তাহলে এই প্রেজেন্ট ফর্মে ডু হতে পারে, ডাস হতে পারে, ইট হতে পারে, ইটস হতে পারে। পাস্ট ফর্মে সেটা ডিড, ইটটা এইট হয়ে যাবে, ঠিক আছে, ইট অ্যাট, ইটেন, হ্যাঁ। তারপর এখানে ডুইং ইটিং, এটা আইএনজি আছে, এই জন্য এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ডান, ইটেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম B3। ওকে, এখন আমরা এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। এটা কেন আমি বললাম একটু পরে বুঝতে পারবেন যে কেন বলছি এটা। এখন আসেন, আমি আপনাদেরকে বলেছি 4টা সিম্বল যদি কারোর মধ্যে থাকে সেটাই নন ফাইনাইট ভার্ব, এর বাহিরের সমস্ত ভার্ব ফাইনাইট ভার্ব। ওকে, 4টা সিম্বল। এই সিম্বলগুলো কি আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি, দেখেন। যে ভার্বের আগে টু থাকবে, যে ভার্ব শেষে আইএনজি থাকবে, যে ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, যে ভার্বে হ্যাভিং প্লাস B3 হবে, সেটাই হচ্ছে আসলে নন ফাইনাইট ভার্ব। এর বাহিরের পৃথিবীর সমস্ত ভার্বই ফাইনাইট ভার্ব। এই 4টা সিম্বল কারোর মধ্যে থাকলে সেটা আমরা চোখ বন্ধ করে বলে দিব সেটা নন ফাইনাইট ভার্ব। এখন আমরা এই সেন্টেন্সগুলোতে একটু আমরা এখন ডায়াগনোসিস করার চেষ্টা করি। দেখেন, আই কিল, কথাটা খুব ভালো করে শোনেন। আই কিল, এখন এই কিল ভার্বের পরে কি আগে কি টু আছে? নেই। এটার শেষে কি আইএনজি আছে? নেই। এটা কি ভার্বের 3 নাম্বার ফর্ম? নো। এটাকে আগে কি হ্যাভিং আছে? নেই। তার মানে এটা নন ফাইনাইট ভার্ব না, এটা ফাইনাইট ভার্ব। তাহলে এই কিলটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, FB, হ্যাঁ, এটা একটা ফাইনাইট ভার্ব। এই কিলটা একটা ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কেন না, সেটা আমি বুঝলাম, কিন্তু ফাইনাইট ভার্ব কেন? মনে রাখবেন, যে ভার্ব দেখে টেন্স চিনা যায় সেটাই ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, সেটাই ফাইনাইট ভার্ব। এখন দেখেন তো, এটা আই আছে এই জন্য কিল। এখানে যদি আমি আই না দিয়ে হি দিতাম তাহলে হি কিলস হয়ে যেত। ওকে, আর আমি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা আমি কিভাবে বুঝলাম? এই যে কিল ভার্বটা দেখে, এই ভার্বটা দেখে কিন্তু আমি বুঝছি। যেটা দেখে টেন্স চিনা যায়, প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার বোঝা যায়, আর সাবজেক্ট অনুযায়ী যেটা পরিবর্তন হয় যে ভার্বটা, সেটাই আসলে ফাইনাইট ভার্ব। ওকে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যদি এটা যদি পাস্ট টেন্স হইতো, এটা কিল্ড হয়ে যেত, ডিড, কিল থাকলে কিল্ড, ডিড হয়ে যেত, তাহলে এই ভার্বটা চেঞ্জ হয়ে যেত। তাহলে সাবজেক্ট, যে ভার্বের উপর সাবজেক্টের প্রভাব রয়েছে, সাবজেক্টের কারণে যে ভার্বটা পরিবর্তন হয়ে যায় সেটাই ফাইনাইট ভার্ব, যেটা পরিবর্তন হয় না সেটা নন ফাইনাইট ভার্ব। একটু পরে আমরা দেখছি। তাহলে এটা যে ফাইনাইট ভার্ব আমরা বুঝলাম। এখন আসেন, এই যে এখানে একটা ভার্ব আছে এম, আর একটা ভার্ব আছে কিলিং। তাহলে দেখেন তো এখানে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? ওকে, এই যে কিলিং, এ ভার্বের শেষে কিন্তু আইএনজি আছে, তাহলে আমরা বলেছি যে ভার্বের শেষে আইএনজি থাকে সেটাই নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা একটা সিম্বল পেলাম, তাহলে এই জন্য এটা একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, কিন্তু এই এমটা হলো এখানে ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো ভাই এম কেন ফাইনাইট ভার্ব? দেখেন এম কেন ফাইনাইট ভার্ব, দেখেন এখানে আই আছে এই জন্য এম। এখানে যদি আমি হি দিই তাহলে এটা ইজ হয়ে যাবে, এখানে যদি ইউ দিই তাহলে এটা আর হয়ে যাবে। তাহলে দেখেন সাবজেক্টের কারণে কোন ভার্বটা পরিবর্তন হচ্ছে? এই যে এম ইজ আর, এটাই পরিবর্তন হচ্ছে। আর এটা কোন টেন্স? আমি কি কিলিং দেখে বুঝতেছি নাকি এম দেখে বুঝতেছি?
এম দেখে বুঝতেছি এটা ফাইনাইট ভার্ব, তাহলে যেটা দেখে টেন্স চিনা যায় সেটাই ফাইনাইট ভার্ব। সাবজেক্টের কারণে যেটাই পরিবর্তন হয় সেটাই ফাইনাইট ভার্ব। এখন এই কিলিং কি পরিবর্তন হচ্ছে? না, এটা কনস্ট্যান্ট, এটা আনচেঞ্জেবল, হ্যাঁ, এটা নন মুভেবল, যেটা ফিক্স থাকে যায় সেটাই নন ফাইনাইট ভার্ব। আর সাবজেক্টের কারণে যেটা পরিবর্তন হয় সেটাই ফাইনাইট ভার্ব। ওকে, এখন এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আই অ্যাম কিলিং, ভাইয়া এখানে তো দুইটা মিলাই মনে হয় ফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ, ইভেন আমি নিজের ফাইনাইট নন ফাইনাইট ভার্ব ভিডিওর মধ্যে আমি এই কিলিংটাকে আসলে এখানে ফাইনাইট ভার্ব বলেছিলাম। তখন আমার এটা জানার সীমাবদ্ধতা ছিল, আমি এটা নিয়ে অনেক ঘাটার পর আমি দেখলাম যে না, আসলে এটা নন ফাইনাইট ভার্ব, এখানে অক্সিলারি ভার্বটাই হলো ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো কেন অক্সিলারি ভার্বটা ফাইনাইট ভার্ব? এ ব্যাপারে আপনি যদি ব্যাখ্যা চান, অ্যাভেলেবল ব্যাখ্যা গুগলের মধ্যে আছে, আপনি চার্জ করে দেখতে পারেন। তাছাড়া আমি আপনাকে আরেকটা বইয়ের রেফারেন্স দিতে পারি, যেটা লিখেছেন এস হর্নবি, যিনি হচ্ছে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিটা লিখেছেন। ওনার একটা বই আছে, বইটা হচ্ছে গাইড টু প্যাটার্নস অ্যান্ড ইউজ ইন ইংলিশ। হ্যাঁ, ওকে, এই বইয়ের 170 নম্বর পেজের মধ্যে উনি এই কিলিংটাকে নন ফাইনাইট ভার্ব বলেছেন, এই এমটাকে ফাইনাইট ভার্ব বলেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের দেশে অধিকাংশ বইয়ের মধ্যে দুইটাকে একত্রে ফাইনাইট ভার্ব বলা হয়ে থাকে, এটাকে অনেকে ভার্ব বলেন, কিন্তু এটা আসলে দেখেন এটা ভার্বের কোন ফর্ম বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা বলুন তো, এই প্রেজেন্ট পার্টিসিপল এটা কিসের প্রকার? এটা কি ফাইনাইট ভার্বের প্রকার নাকি নন ফাইনাইট ভার্বের প্রকার? এটা কিন্তু নন ফাইনাইট ভার্বের প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল বলতে ফাইনাইট ভার্বের কোনো প্রকার নেই। তাহলে এই ভার্বটাকে আমরা বলি বোঝানোর জন্য আইএনজি ফর্ম, কিন্তু আসলে তো এটা আইএনজি ফর্ম না, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল এই প্রকারটাই তো নন ফাইনাইট ভার্বের প্রকার, তাহলে তো এটা নন ফাইনাইট ভার্বই হবে। ওকে, এই জন্য এখানে এমটা হলো ফাইনাইট ভার্ব আর কিলিংটা হলো নন ফাইনাইট ভার্ব, যেটা আমি আমার একটা ভিডিওতে, যেখানে আমি নিজেও ভুল করেছিলাম 2017 সালে ফাইনাইট নন ফাইনাইট ভার্বের উপর যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম সেখানে আমি ভুল করেছিলাম। এই জন্য আমি অ্যাপোলজি করি যে ওটা আমার জানার সীমাবদ্ধতা ছিল। পরে এটা নিয়ে আমি অনেক চিন্তা করছি, পরে আমি চিন্তা করে এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি। এবং এটা কেন ফাইনাইট ভার্ব, এটা কেন নন ফাইনাইট ভার্ব, সেটা নিয়ে আমি অবশ্যই একটা ব্যাখ্যা দিব। এটা আলোচনার পর আমি একটা ব্যাখ্যা দিব, দেন আপনাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ওকে, তাহলে আপাতত এটা গেল দুই নাম্বার বাক্য করে গেল। এক নাম্বারটা বুঝলাম, আমরা দুই নাম্বারটাও বুঝলাম। এবার তিন নাম্বারটা আসি, যে আই হ্যাভ কিল্ড এ স্নেক। এখানেও দুইটা ভার্ব আছে, একটা হ্যাভ আর একটা কিল্ড। তাহলে বলেন তো এই কিল্ডটা ভার্বের কত নাম্বার ফর্ম? ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে আমি বলেছি কি, যে যেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে, যে ভার্বটা একটা ভার্বের 3 নাম্বার ফর্ম, সেটা কিয়ামত পর্যন্ত নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এই কিলটা কি ভার্ব? এই কিলটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা B3। ওকে, B3 যেখানেই দেখবেন সেটা একটা নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো এই হ্যাভটা কি? এই হ্যাভটাই আসলে ফাইনাইট ভার্ব, এই হ্যাভটাই ফাইনাইট ভার্ব। ওকে, কেন এটা ফাইনাইট ভার্ব? কেন? আমরা জানি যেটা দেখে টেন্স চিনা যায় সেটাই ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন আই হ্যাভ কিল্ড, এই হ্যাভ দেখে আমি বুঝতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে যদি হ্যাড থাকতো তাহলে আমি বুঝতাম এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই কিল ভার্ব দেখে আমি কিন্তু বুঝতেছি না, বুঝতেছি হ্যাভ ভার্ব দেখে। তাহলে যেটা দেখে টেন্স চিনা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এবার দেখি সাবজেক্টের কারণে যেটা পরিবর্তন হয় যে ভার্বটা, সেটাই ফাইনাইট ভার্ব। যেটা পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তন থাকে, আনচেঞ্জেবল, নন মুভেবল, ফিক্স থেকে যায়, সেটাই নন ফাইনাইট ভার্ব। ওকে, এই যে দেখেন আই আছে এই জন্য হ্যাভ, এটা যদি আই না থাকে হি থাকতো তাহলে হি হ্যাজ হয়ে যেত। এটা যদি পাস্ট পারফেক্ট হইতো তাহলে হ্যাড হয়ে যেত। তাহলে এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, যেই ভার্বটা চেঞ্জ হয় সেটাই ফাইনাইট ভার্ব। যেটা চেঞ্জ হয় না, যে ভার্বের উপর সাবজেক্টের কোনো প্রভাব নেই, সেই ভার্বটাই হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এই হ্যাভটাই হলো মূলত ফাইনাইট ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের সমন্বয়ে যদি কোনো একটা টেন্স গঠিত হয়, তার অক্সিলারি ভার্বটা ফাইনাইট ভার্ব হবে, আর এরপরে ভার্বটা নন ফাইনাইট ভার্ব হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন আমরা এই 4 নাম্বার সেন্টেন্সে যাই। দেখেন আই কিল এ বার্ড, আমি একটি পাখি হত্যা করি। আই এম কিলিং এ বার্ড, আমি একটি পাখি হত্যা করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ কিল্ড এ বার্ড, আমি একটি পাখি হত্যা করেছি। আই হ্যাভ বিন কিলিং এ বার্ড ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত একটা পাখি হত্যা করতেছি। ওকে, এখানে ফর 2 আওয়ার্স কোনো একটা বা সিন্স মর্নিং এভাবে একটা বাক্য অ্যাড করে দিলে ভালো হয়, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন এই ভার্বের মধ্যে আমরা দেখি, এই যে দেখেন এটা ভার্বের কত নাম্বার ফর্ম? এটা B3, বিন। বি ভার্বের 3 নাম্বার ফর্ম হলো বিন। ওকে, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হলে আমরা জানি সেটা নন ফাইনাইট ভার্ব।
সেটা নন ফাইনাইট ভার্ব। যেখানেই ভার্বের 3 নাম্বার ফর্ম দেখবেন চোখ বন্ধ করে বলে দিবেন সেটা একটা নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের শেষে আইএনজি থাকবে সেটাও কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে এই ভার্বটা একটা নন ফাইনাইট ভার্ব, কিলিং। ওকে, এটাও একটা নন ফাইনাইট ভার্ব, কারণ এখানে ভার্বের শেষে কি আছে? আইএনজি আছে। তাহলে দেখেন বিন এটা ভার্বের 3 নাম্বার ফর্ম হওয়ার কারণে নন ফাইনাইট ভার্ব, আর এটাও একটা নন ফাইনাইট ভার্ব কারণ ভার্বের শেষে কি আছে? আইএনজি আছে। যে ভার্বের শেষে আইএনজি থাকবে সেটাই নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন এখানে বাকি আছে কি? হ্যাভ। এই হ্যাভটা আই থাকলে এখানে হ্যাভ, হি থাকলে এখানে হ্যাজ হয়ে যেত। আর এখানে যদি হ্যাড থাকতো তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো। এখন হ্যাভ থাকার কারণে আমি বুঝতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো যেই ভার্বটা দেখে টেন্স চিনা যায় সেটাই হলো ফাইনাইট ভার্ব। যে ভার্বটা সাবজেক্টের কারণে পরিবর্তন হয়ে যায় সেটাই হচ্ছে আসলে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আই আছে এই জন্য হ্যাভ, যদি এখানে হি থাকতো তাহলে এটা হ্যাজ হয়ে যেত, যদি এটা পাস্ট বুঝাতো তাহলে এটা হ্যাড হয়ে যেত। তাহলে এই ভার্বটাই পরিবর্তন হয়, তাহলে যেই ভার্বটা পরিবর্তন হয় সেটাই আসলে ফাইনাইট ভার্ব। এই হ্যাভটা হলো ফাইনাইট ভার্ব, বিন নন ফাইনাইট ভার্ব, কিলিংও নন ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব আছে 2টা, ফাইনাইট ভার্ব আছে 1টা। ঠিক আছে, এই 4টা বিষয় এই এখানে আমরা বুঝাতে পারলাম। তাহলে কি বুঝলেন দেখেন তো, দেখেন তাহলে অলওয়েজ যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম ফাইনাইট ভার্ব হবে। এই যে প্রেজেন্ট ফর্ম ফাইনাইট ভার্ব হবে, প্রেজেন্ট ফর্ম যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনার ফাইনাইট ভার্ব হবে। যে কোনো ভার্বের পাস্ট ফর্ম ফাইনাইট ভার্ব হবে। এই যে এটাও একটা ফাইনাইট ভার্ব হবে, হ্যাঁ। B2 এটাও ফাইনাইট ভার্ব হবে, B1 এটাও ফাইনাইট ভার্ব হবে। ঠিক আছে, কিন্তু দেখেন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, বলেন তো এই প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি ফর্ম, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। বলেন তো এই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এগুলো কিসের প্রকার? এগুলো কি নন ফাইনাইট ভার্বের প্রকার না ফাইনাইট ভার্বের প্রকার? অবশ্যই নন ফাইনাইট ভার্বের প্রকার। যেহেতু এগুলো নন ফাইনাইট ভার্বেরই প্রকার, তাহলে এই ভার্বগুলো ভার্ব প্লাস আইএনজি, যে ভার্বের শেষে আইএনজি থাকবে এটা ভার্বের 3 নাম্বার ফর্ম, এগুলো অলওয়েজ নন ফাইনাইট ভার্ব হবে। পৃথিবীর যেখানেই বসুক সেখানে এগুলো নন ফাইনাইট ভার্ব হবে। ঠিক আছে, এভাবে আপনি বিভিন্ন টেন্সে চেঞ্জ করতে পারবেন। এখানে এটা আই কিল্ড করে দিতে পারেন। এখন বি টু হলো সেটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, তাহলে B2 এটা ফাইনাইট ভার্ব হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এভাবে আপনি আপনার ইচ্ছা মতো টেন্স চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। টেন্স এখানে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তাহলে জটিলতাটা কোথায়? জটিলতা হচ্ছে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব দিয়ে যদি দুইটা একটা ভার্ব গঠিত হয়, ফ্রেজাল ভার্ব হয়, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো ফাইনাইট ভার্ব হবে, আর এরপরে ভার্বটা নন ফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব হবে, অর্থাৎ যে ভার্বটা নড়াচড়া করে। দেখেন এখানে যদি ইজ বসাই তাহলে কিলিংই থাকবে, কিলিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, কিল্ডে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যে ভার্বটা পরিবর্তন হয় না, যে ভার্বটা আনচেঞ্জড, যে ভার্বটা কনস্ট্যান্ট, যে ভার্বটা নন মুভেবল, নড়াচড়া করবে না সাবজেক্টের কারণে, টেন্সের কারণে সবসময় একই রকম থেকে যাবে, সেটাই হচ্ছে আসলে নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দেখে টেন্স চিনা যাবে, যে ভার্বটা সাবজেক্ট পার্সন টেন্স অনুযায়ী ভার্বের উপর প্রভাব রাখে, যে এবং সাবজেক্ট পার্সনের কারণে যে ভার্বটা পরিবর্তন হয়ে যায়, সেটাই হচ্ছে আসলে ফাইনাইট ভার্ব। এখন আমাদের দেশে কিছু সংজ্ঞা প্রচলিত আছে। ফাইনাইট ভার্বের সংজ্ঞা ডেফিনেশন বলতে গিয়ে আমাদের বাংলা ভাষার সাথে আমরা মিলাই ফেলি, যে ভার্বের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আপনি ফাইনাইট ভার্বের সংজ্ঞা গুগলে লিখে সার্চ দেন, ইন্টারন্যাশনাল বইগুলোতে দেখেন, সেখানে দেখবেন মানে a verb that completes the meaning of the sentence, যে ভার্বটা বাক্যের অর্থ সম্পূর্ণ করে দেয় তাকে ফাইনাইট ভার্ব করে। এই ধরনের কোনো সংজ্ঞা নেই। সংজ্ঞা আছে যে ভার্বটা পার্সন নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটাই ফাইনাইট ভার্ব। ওকে, আর যেটা পরিবর্তন হয় না সেটাই নন ফাইনাইট ভার্ব। এই ব্যাখ্যাটাই আছে, কিন্তু আমাদের দেশের প্রচলিত বইগুলোতে ব্যাখ্যাটা বাংলার সাথে সমাপিকা ক্রিয়ার সাথে মিলাইতে গিয়ে এই ধরনের একটা কমপ্লেক্সিটির জন্ম এখানে হয়েছে। আশা করি আমি আজকে বুঝাতে পারলাম। এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব এবং আরও দুই একটা অ্যাডভান্স লেভেলের কথা বলবো, এবং যার মাধ্যমে আমি প্রমাণ করার চেষ্টা করব কেন এটা ফাইনাইট ভার্ব, কেন এটা নন ফাইনাইট ভার্ব। আমি এখন সেই বিষয়ের দিকে সেই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, এখন আমি একটা খুব কমপ্লেক্স একটা বিষয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কারণ এই জায়গা নিয়ে অনেক বিতর্ক আছে এই জন্য। হ্যাঁ, সো আমি দুইটা সেন্টেন্স লিখেছি, একটু লক্ষ্য করুন। দ্য বয় ইজ মাই ব্রাদার। ওকে, দ্য বয় ইজ মাই ব্রাদার এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। হু ইজ প্লেয়িং ক্রিকেট এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য বয়
ইজ মাই ব্রাদার এটা প্রিন্সিপাল ক্লজ, আর হু ইজ প্লেয়িং ক্রিকেট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই দুইটা ক্লজ মিলে কিন্তু একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো আমাদের এখানে যে ধরনের বিষয়টা প্রচলিত আছে সেটা হচ্ছে এখানে যে দুইটা ভার্ব রয়েছে, একটা হলো ইজ, একটা হলো প্লেয়িং। এখন এখানে কোনটা কি ভার্ব নাকি আমাদের এখানে অধিকাংশ বইগুলোতে কিংবা টিচাররা যেটা বলেন সেটা হচ্ছে ইজ এবং প্লেয়িং দুইটা মিলেই ফাইনাইট ভার্ব, কিন্তু না, এটা দুইটা মিলে যদি ফাইনাইট ভার্ব হয়, আমি এখন একটা ব্যাখ্যা দিচ্ছি, দেখেন এটা ফাইনাইট ভার্ব হবে কিনা। আসলে এখানে ইজটাই হলো ফাইনাইট ভার্ব, এই প্লেয়িংটা যেহেতু ভার্বের শেষে আইএনজি আছে এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখেন কেমনে এই ক্লজটা, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ভেঙ্গে ফ্রেজ করে ফেলবো। ক্লজটা মানে অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকে তাকে কিন্তু ফ্রেজ করে দিতে হয়। হ্যাঁ, তাহলে আমরা ফ্রেজ কিভাবে করব? ফ্রেজ মানে যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। তাহলে দেখেন তো এখানে সাবজেক্ট কোনটা? এই হুটা হলো সাবজেক্ট, এটা আমি তুলে দিলাম, তাহলে সাবজেক্ট চলে গেল। এখন এরপরে কি ভার্ব থাকতে পারবে না? ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব থাকতে পারবে, কারণ নন ফাইনাইট ভার্ব থাকলে তো ফ্রেজ হয়, কিন্তু ফাইনাইট ভার্ব থাকলে সেটা ক্লজ হয়ে যায়। ক্লজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে যেহেতু এটা ফ্রেজ করবো তাহলে আমাকে ফাইনাইট ভার্ব তুলে দিতে হবে। তাহলে বলেন যদি দুইটা মিলেই ফাইনাইট ভার্ব হয়, যারা বলে ইজ এবং প্লেয়িং এই দুইটা মিলেই ফাইনাইট ভার্ব, তাহলে তো আমাকে দুইটাই মুছে দিতে হবে, কারণ ফ্রেজ করতে গেলে তো আর ফাইনাইট ভার্ব থাকতে পারে না। তাহলে আমি এখানে কোন ভার্বটা মুছে দেই? এই যে যেটাই ফাইনাইট ভার্ব, এই ইজটাই ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি দেখেন তো এই ইজটা আমি তুলে দিলাম, দেখেন তো বাক্যটা হয়েছে কিনা সিম্পল সেন্টেন্স। দ্য বয় প্লেয়িং ক্রিকেট ইজ মাই ব্রাদার, এই যে এটা একটা ফ্রেজ, যেখানে এটা এই প্লেয়িং ক্রিকেট এটা একটা ফ্রেজ। এই প্লেয়িংটা এখন প্রেজেন্ট পার্টিসিপল, যেটা এই দ্য বয়কে মডিফাই করছে। তাহলে আমি এটাই যদি ফাইনাইট ভার্ব হইতো প্লেয়িংটা, তাহলে তো আমাকে এটাও মুছে দিতে হইতো না, এখন কিন্তু আমি মুছে দেই নাই। তার মানে ফাইনাইট ভার্ব উঠে যায়, তার মানে ইজটাই উঠে গেছে, এখানে যে ইজ ছিল সেটাই উঠে গেছে, আর হু ছিল সাবজেক্ট, এই হুটা উঠে গেছে। যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমি তুলে দিয়েছি তখন এটা কমপ্লেক্স থেকে একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, অর্থাৎ ক্লজ থেকে ফ্রেজ হয়ে গেছে। হ্যাঁ, তাই আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আসলে দুইটাই ফাইনাইট ভার্ব না, এখানে ইজি ফাইনাইট ভার্ব মানে অক্সিলারি ভার্বটা ফাইনাইট ভার্ব, বাকি যেটা ভার্বের শেষে আইএনজি আছে সেটা নন ফাইনাইট ভার্ব। এই যে আমরা জানি যে ভার্বের শেষে আইএনজি থাকবে সেটাই নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ওকে, ঠিক একইভাবে এই বাক্যটা দেখেন, এই যে দ্য বুক বইটি ইজ এক্সিলেন্ট চমৎকার, এটা প্রিন্সিপাল ক্লজ। বলছে হুইচ ইজ রিটেন বাই নজরুল, নজরুল কর্তৃক লিখিত বইটা চমৎকার। এখন দেখেন এই যে দ্য বুক ইজ এক্সিলেন্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হুইচ ইজ রিটেন বাই নজরুল এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ফ্রেজ করে ফেলবো। তাহলে ফ্রেজ কিভাবে করে? সাবজেক্টটা মুছে দিতে হয়, এখানে যে ক্লজ মার্কার বা সাবজেক্ট থাকবে সেটা মুছে দিতে হয়, মুছে দিলাম। তারপর ফাইনাইট ভার্বটা বাক্য থেকে তুলে দিতে হয়। তাহলে দেখেন যারা বলে এই যে ইজ এবং রিটেন এই দুইটা মিলেই ফাইনাইট ভার্ব যারা বলে, তাহলে তো আমাকে দুইটাই মুছে দিতে হবে। তা আমি তো দুইটাই মুছে দেই না, যেটা ফাইনাইট ভার্ব সেটাই কিন্তু তুলে দিতে হয়। তাহলে এই ইজি ফাইনাইট ভার্বের জন্য এটা তুলে দিলাম, আর এই যে রিটেন এটা কিন্তু পাস্ট পার্টিসিপল B3, আর আমরা জানি ভার্বের 3 নাম্বার ফর্ম হলে সেটাই নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সে ইজটা ছিল ফাইনাইট ভার্ব, এই রিটেনটা হলো নন ফাইনাইট ভার্ব। এই যে নন ফাইনাইট বলেই কিন্তু তুলি নাই, আমরা জানি ক্লজকে ফ্রেজ করার জন্য সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব তুলে দিতে হয়। এইটা যখন তুলে দিয়েছি আমার এটা একটা এখন সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। দেখেন দ্য বুক বইটি রিটেন বাই নজরুল, নজরুল কর্তৃক লিখিত বইটি ইজ এক্সিলেন্ট চমৎকার। দেখেন এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। তার মানে অক্সিলারি ভাবে মেন ভার্বের সমন্বয়ে যদি কোনো ভার্ব গঠিত হয় ফ্রেজাল ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটাই ফাইনাইট ভার্ব হবে, বাকিটা নন ফাইনাইট ভার্ব হবে। আর মনে রাখবেন যে ভার্বের শেষে আইএনজি থাকবে, যে ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে সেগুলো অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। এটা প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হলো পাস্ট পার্টিসিপল, এবং প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্বেরই প্রকার। ওকে, এখন আসেন, এখন আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো শুনলে আপনারা বলবেন যে ভাইয়া কী বলেন এতদিন পর আপনি। হ্যাঁ, যেমন দেখেন যদি আপনাকে প্রশ্ন করে বলেন তো আই উইল গো, এখানে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব? এই যে গো,
এখন বলেন এই গোটা আপনার অধিকাংশটাই বলবে গোটা ফাইনাইট ভার্ব, কিন্তু আসলে না, এই গোটা নন ফাইনাইট ভার্ব। ভাইয়া কেমনে নন ফাইনাইট ভার্ব? এটা আসলে একটা ইনফিনিটিভ। এটা কেমন ইনফিনিটিভ? ইনফিনিটিভ উইথআউট টু, অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ, যে এই গোর আগে একটা আই উইল টু গো, এটা এরকম ছিল, কিন্তু টুটা দেখা যায় না, এখানে একটা টু ছিল, ইনফিনিটিভ। এটাকে বলা হয় ইনফিনিটিভ উইথআউট টু বা বিয়ার ইনফিনিটিভ। আমার একটা লেকচার আছে, দেখবেন বিয়ার ইনফিনিটিভ অ্যান্ড পারফেক্ট ইনফিনিটিভ, ওটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। এবার বিসিএস একটা প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি। তাহলে এই যে গো ভার্বটা, এটাই হচ্ছে আসলে, এই গো ভার্বটাই হচ্ছে আসলে নন ফাইনাইট ভার্ব। এটা কিন্তু একটা, এই যে গোটা, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব, যদিও এখানে টুটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব এই গোটা। এই উইল হলো ফাইনাইট ভার্ব, এই উইলটাই হলো ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো ভাই উইল কীভাবে ফাইনাইট ভার্ব হয়? দেখেন এই উইল দেখেই কিন্তু আমি বুঝতে পারছি এটা ফিউচার টেন্স, তাহলে যেটা দেখে টেন্স চিনা যায় সেটাই হলো ফাইনাইট ভার্ব। আবার দেখেন এটা উইলটা উড হতে পারে, পারে না, তখন এটা পাস্ট হয়ে যাবে। তাহলে কোন ভার্বটা পরিবর্তন হয়? এটাই, এই ভার্বটা কি পরিবর্তন হয়? এখানে যদি আমি আই উড বসাই, এটা কি গন হয়ে যাবে? না, গু থাকবে। অর্থাৎ যে ভার্বটা পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট থাকে, সেটাই কিন্তু নন ফাইনাইট ভার্ব। ওকে, আর যেটা পরিবর্তন হয় সাবজেক্টের কারণে, টেন্সের কারণে পরিবর্তন হয় যে ভার্বটা, সেটাই কিন্তু ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে মডাল ভার্বের পরে যদি কোনো একটা ভার্ব থাকে, সেই বেস ফর্মটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হবে। সেটা হচ্ছে ইনফিনিটিভ উইথআউট টু, সেটা ইনফিনিটিভ বা বিয়ার ইনফিনিটিভ বলে এটাকে। দেখেন ঠিক একইভাবে মাস্ট, এই যে স্টপ, হ্যাঁ, এই স্টপ ভার্বটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর মনে রাখবেন মডাল ভার্বের পর যে বেস ফর্মটা থাকবে সেটা নন ফাইনাইট ভার্ব হবে। ওকে, এখানে মাস্ট হলো ফাইনাইট ভার্ব, স্টপ হলো স্টপ হলো আপনার নন ফাইনাইট ভার্ব। তাহলে ইউ মাস্ট স্টপ স্মোকিং, তোমাকে অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে। ঠিক আছে, কীভাবে দেখেন এই যে শুড, হ্যাঁ, শুড এটাও একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে যেই ভার্বটা থাকবে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই থিঙ্ক একটা নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, এই থিঙ্ক টু একটা নন ফাইনাইট ভার্ব। এই যে পরের সেন্টেন্সটা বিসিএস আসছিল, আই উইল লেট হিম গো, এই গোটা কি? এটা বিসিএস আসছিল। দেখেন এখানে লেট হলো ফাইনাইট ভার্ব, কিন্তু এই গোটা নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ উইথআউট টু। এই গোটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবার বিসিএস আসছিল আই উইল লেট হিম গো, এই গোটা কি? নন ফাইনাইট ভার্ব। এটা তাহলে তো একটা ফাইনাইট ভার্ব বলার কথা ছিল। হ্যাঁ, এখানে একটা টু আছে, লেট মি টু গো, এই টুটা দেখা যায় না, উজ্জ্ব থাকে, এই জন্য এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে লেটটাই হলো ফাইনাইট ভার্ব, গোটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কীভাবে মেক হিম স্টপ, তাকে থামাও, এই যে স্টপ, এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যদিও এর আগে টুটা দেখা যাচ্ছে না। কেমন? এই মেকটা হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, মেকটা হলো ফাইনাইট ভার্ব, এই স্টপ হলো নন ফাইনাইট ভার্ব। এখন এই বিষয়গুলো দেখলে আপনাদের কাছে মনে হতে পারে ভাইয়া কি শুনলাম এতদিন পর, কি বলেন? হ্যাঁ, অনেক কিছু বলতে পারেন, আপনি গুগলে সার্চ করেন, এটার উপরে স্টাডি করেন, আপনি এই ধরনের আনসারই পাবেন। সো অনেক প্রচলিত কিছু ভুল এবং প্রচলিত কিছু ধারণা, যেটা আমাদের দেশে প্রতিষ্ঠিত, যেটা ফরেন রাইটারদের ব্যাখ্যার সাথে অনেকটা সাংঘর্ষিক, এইরকম কিছু বিষয় নিয়ে আজকে আমি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব, কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, সেটার বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আজকের লেকচারে। দীর্ঘ একটা লেকচার, আশা করি আপনাদের বুঝতে, এরপরে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব চিনা নিয়ে আর কোনো সমস্যা হবে না। জাস্ট একটা, এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট একটা বিষয় মনে রাখবেন, চারটা সিম্বল যদি কারোর মধ্যে থাকে সেটাই নন ফাইনাইট ভার্ব, এরপর পৃথিবীর সমস্ত ভার্ব ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্বের আগে টু থাকবে, যে ভার্বের শেষে আইএনজি থাকবে, যে ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, যে ভার্বটা হ্যাভিং প্লাস বি3 হবে, এই চারটা সিম্বল যদি কারোর মধ্যে থাকে সেটাই নন ফাইনাইট ভার্ব, এর বাহিরের পৃথিবীর সমস্ত ভার্বই ফাইনাইট ভার্ব। কিন্তু এই যে মডাল ভার্বের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, কারণ এখানে টু নাই, আইএনজি নাই, তার মানে এটা ফাইনাইট ভার্ব না। হ্যাঁ, কারণ এখানে একটা টু আছে যেটা দেখা যায় না। তাহলে প্রত্যেকটা মডাল ভার্বের পর, যে কোনো মডাল ভার্বের পর যদি অন্য আরেকটা ভার্ব আসে সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, জাস্ট এই ব্যতিক্রমটা মনে রাখলে হবে। ঠিক আছে, আরেকটা হলো লেট, এই যে লেট মি গো, এই যে লেট, মেক, হেল্প, এই ভার্বগুলো থাকলে এরপরে যদি অন্য একটা ভার্ব থাকে সেটাও একটা ইনফিনিটিভ, যদিও টুটা দেখা যায় না, কারণ এটা উজ্জ্ব থাকে, ইনফিনিটিভ উইথআউট টু বলা হয় বা বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এই জন্য জাস্ট এই জিনিসটাই একটু ব্যতিক্রম,
যেটা চিহ্ন দেখে সিম্বল দেখে বোঝা যায় না, আর বাকি সবগুলো আপনি সিম্বল দেখে বুঝতে পারবেন। এই 4টা সিম্বল কার মধ্যে থাকা মাত্রই চোখ বন্ধ করে বলে দিবেন নন ফাইনাইট ভার্ব, বাকি সব ফাইনাইট ভার্ব। শুধু মরাল ভার্বের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা ছাড়া, মরাল ভার্বের ক্ষেত্রে টু দেখা যায় না, কিন্তু তারপরে এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা ইনফিনিটিভ। জাস্ট এই ব্যতিক্রমটাই আপনাকে মনে রাখতে হবে। ডিয়ার লার্নার্স, আজকে দীর্ঘ আমার একটা ভিডিও অলরেডি আছে আসলে এটার উপর, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের উপর, যেখানে আমি ভুল আলোচনা করেছিলাম, এবং কারণ আমার তখন জানার সীমাবদ্ধতা ছিল। আই এম রাইটিং, এখানে রাইটিংটাকে আমি ফাইনাইট ভার্ব বলেছিলাম, কিন্তু আমি অনেক এটার উপর স্টাডি করে যেটা পেলাম, ইন্টারন্যাশনাল অনেকগুলো বই দেখে আমি দেখলাম যে আসলে না, এখানে অক্সিলারি ভার্বটাই ফাইনাইট ভার্ব হয়, এরপরে যে ভার্বটা নড়াচড়া করবে না, আইএনজি ফর্ম, B3, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্বেরই প্রকার, শুধু অক্সিলারি ভার্বটাই ফাইনাইট ভার্ব হয়। এতটুকু পর্যন্ত আমি মানে পেলাম। সো আমার সেই ভিডিওর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কারণ তখন আমি খুব ভালো স্টাডি করে হয়তো ভিডিওটা দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। সো আজকের লেকচারে আমি অল টাইপস অফ কনফিউশন, ফাইনাইট নন ফাইনাইট ভার্বের সকল কনফিউশন আজকে দূর করার চেষ্টা করেছি। সো পরবর্তীতে ইনশাল্লাহ আরও কিছু এরকম গুরুত্বপূর্ণ বেসিক টু অ্যাডভান্স একদম ডেপথ লেভেলের কিছু গ্রামার নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।